মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 53, 54, 55 এই পেজ নম্বরের যে এমসিকিউ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 নম্বর মার্কের যে প্রশ্নগুলো আছে সেইগুলোর সমাধান করা হবে। তো এমসিকিউ থেকে শুরু করছি। একের দাগের কোশ্চেনটি দেখো। একের দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দাঁড়াচ্ছে 5000 × 11/10 হোল টু দি পাওয়ার 3 জন। তাহলে বলছে কোন অপশানটা ঠিক হবে। তাহলে 5000 11/10 তার হোল কিউব, মানে আমরা লিখতে পারি 5000 1 + 1/10 তার এটা। এখানে পি সমান হচ্ছে 5000, আর সমান হচ্ছে 10%, এন সমান হচ্ছে 3 বছর। ঠিক আছে, এর অপশান নম্বর কি বলা আছে? এ নম্বরে অপশানে বলছে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা 5000 হবে, এটা হবে না। 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিক সংখ্যা অপরিবর্তিত থাকবে, এটাও হবে না। 3 বছর পর প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, যেহেতু প্লাস ছিল সুতরাং এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। সঠিক উত্তর অপশান নম্বর সি। এরপরে 2-এর দাগের অঙ্ক, এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কোনটি সত্য নয়? সমানুপাতি হলে কোনটি সত্য নয়? প্রথমে আমাদের প্রমাণ করা হয়েছে প্রথমেরটা সত্য হবে, ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা সত্য হবে, এই তৃতীয় নম্বরটা আমাদের আননোন পড়ছে। মানে আমরা প্রমাণে আমরা অনেকগুলো করেছিলি এই সমানুপাতি যে চ্যাপ্টারটি ছিল, ঠিক আছে। এই তৃতীয় অর্থাৎ সি এরটা হয়ে যাবে অ্যান্সার, কোনটি সত্য নয়, অপশান নম্বর সি হবে, ঠিক আছে। এরপরে 3 নম্বর দাগের অঙ্কটি কি আছে? নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? কোন ক্ষেত্রে সদৃশ কিন্তু সর্বসম নয়? আকৃতি যদি এক হয় এবং আকারটা যদি আলাদা হয় তখন সর্বসম নয়। আকৃতি এক কিন্তু আকার আলাদা, ঠিক আছে। তাহলে ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা। ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। আকৃতি এক হবে কিন্তু আকারটা আলাদা হবে। আকৃতি এক হয়ে যাবে কিন্তু আকার আলাদা, অপশন নম্বর সেক্ষেত্রে সর্বসম নয়। ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, ওকে, অপশন নম্বর বি হয়ে যাবে, এটার অপশন নম্বর বি। 4 নম্বর দাগের অঙ্ক, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট এবং আর একক অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটা বহির্ব্যাসার্ধ একটা অন্তর্ব্যাসার্ধ অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr² প্লাস 2πr² প্লাস πr² মাইনাস r²। এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল যদি অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ দেওয়া থাকে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 2πr² প্লাস 2πr² প্লাস πr² মাইনাস πr², তাহলে হচ্ছে 3πr² প্লাস πr²। এইটা হয়ে যাবে অ্যান্সার, 3πr² প্লাস πr² বর্গাকক, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি, ঠিক আছে, অপশান নম্বর বি। এরপরে 5-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি 5 নম্বর দাগের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ কি হবে? কোণের পরিমাণ কি হয়ে যাবে না, কোণের পরিমাণটা এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এই অবস্থান থেকে আমি ধরছি ঘড়ির কাঁটার দিকে একবার আবর্তন করে প্রথমে এদিকে চলে এলো, অর্থাৎ -360 ডিগ্রি হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ 360 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ কোণের প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ -360, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে 360 ডিগ্রি কমে যাবে, ঠিক আছে। এবারে 6 নম্বর, শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স দেওয়া আছে, অর্থাৎ 15 জনের মোট বয়স কত হবে? 15 জনের মোট বয়স সমান হচ্ছে 15 গড় বয়স x বার, মানে 15 x 1 বার। তারপরে 20 জনের গড় বয়স, মানে 20 জনের মোট বয়স কত হবে? 20 x 2 বার।
তাহলে 35 জন, 20 5 35 জন, অর্থাৎ 35 জনের মোট বয়স কত হবে? তাহলে এটা যদি যোগ করে দেওয়া হয় 20 + 15 জনের মোট বয়স হচ্ছে 15 x1 + 20 x2, তাহলে গড় বয়স কত হবে? এত গড় বয়স হচ্ছে 15 x1 + 20 x2 বাই 20 + 15, এটা হবে। এটা অপশান নম্বর কিসে আছে? অপশান নম্বর ডিতে আছে, অপশান নম্বর ডি। অপশান নম্বর ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে চলে যাই শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণ কি দেওয়া আছে? 2 দাগের 1-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা কি দেওয়া আছে? 2 দাগের 1-এ সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ হার, তাহলে দীপকের আনুপাতিক ভাগ হার দেওয়া আছে। তাহলে দীপকের আনুপাতিক ভাগ হার সমান হচ্ছে 2/7, দীপকের আনুপাতিক ভাগ হার। সুতরাং এটাকে লিখতে পারি 2, এটা হচ্ছে 2 + 5 হবে। সুতরাং সাব্বার আনুপাতিক ভাগ হার কত? সাব্বার আনুপাতিক ভাগ হার সমান হচ্ছে 5/7, 5/7। এখন এদের মূলধনের অনুপাত কত হবে? এদের মূলধনের অনুপাত সমান, আগে সাব্বা অর্থাৎ 5:2। এখন বলছি সাব্বার মূলধনের কত গুণ? তাহলে দীপকের মূলধনটা সাব্বার মূলধনের কত গুণ? অর্থাৎ কত? 2/5 গুণ হবে, 2/5 গুণ। এটা হচ্ছে এই যে 2/5 গুণ, এটা হচ্ছে দীপকের মূলধনটা সাব্বার মূলধনের কত গুণ? 2 আছে, মানে 5-এর সঙ্গে কত গুণ করলে 2 পাওয়া যাবে? মানে 2-এর 5 গুণ করতে হবে, অর্থাৎ কত গুণ? 2-এর 5 গুণ। অ্যান্সার হয়ে যাবে 2-এর 5 গুণ। ঠিক আছে, এরপরে 2 নম্বর, এক্স এবং ওয়াই দুটি চলরাশি এবং তাদের সম্পর্ক একটা ছকের সাহায্যে দেওয়া আছে মানগুলি, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্কটা কি হবে? এদের প্রত্যেকটা যদি গুণ করে দেওয়া হয়, এক্স ওয়াই প্রত্যেকটা গুণ করলে 50 করে পাওয়া যায়, প্রত্যেকটা 50 করে পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এক্স গুণফলটা যদি ধ্রুবক হয় তাহলে কত হয়? 1 এক্স ভেরিয়েশন 1/y, অর্থাৎ ব্যস্ত ভেদে এক্স ওয়াই, এটা হচ্ছে ব্যস্ত ভেদে। অ্যান্সার হয়ে যাবে ব্যস্ত ভেদে। ঠিক আছে, 3 নম্বর কী বলছে? কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, এটা অ্যান্সার হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এবারে 4 নম্বর, একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশের টুকরোটি একবার পূর্ণ আবর্তন ফলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো লম্ববৃত্তাকার চোঙ। কারণ যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা হবে উচ্চতা, দৈর্ঘ্য সমান উচ্চতা হয়ে যাবে, আর প্রস্থটা হবে ব্যাসার্ধ, প্রস্থ সমান ব্যাসার্ধ হয়ে যাবে। এটার অ্যান্সারটা হয়ে যাবে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, তার ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা হবে উচ্চতা এবং প্রস্থটা হবে হচ্ছে তার ব্যাসার্ধ, কারণ দৈর্ঘ্যটাকে অক্ষ ধরে করছে। 5 নম্বর, এটা হয়ে গেল। এবার 5 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিমাত্রিক অনুপাতটি কী? তাহলে কোনো একটা সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রি কম, তাহলে সূক্ষ্মকোণ আমাদের কী কী আছে? কস 30 ডিগ্রি পাবো, কস 45 ডিগ্রি পাবো, কস 60 ডিগ্রি পাবো। এদের মানগুলো হচ্ছে, এটা হচ্ছে √3/2, এটার মান হচ্ছে 1/√2, এটার মান হচ্ছে হাফ। তাহলে প্রত্যেকটা মান দেখতে পাচ্ছি উপরের মানটা ছোট, সুতরাং কোনো একটা অনুপাতের উপরেরটা যদি ছোট হয় সেক্ষেত্রে তাকে আমরা বলি লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাত হয়ে যাবে অ্যান্সার হবে অনুপাত একটি লঘু অনুপাত, অনুপাতটি একটি লঘু অনুপাত।
তারপরে 6 নম্বর, পাড়ার ক্রিকেটের খেলায় একটা যে জন আছে আর একদিকে স্কোর করেছে, স্কোর। তাহলে প্রথমে 5 জন কত করেছে, 7 স্কোর করে করেছে। 4 জন করেছে 15 স্কোর করে। এবারে 2 জন করেছে 10 স্কোর করে, আর আবার 2 জন করেছে কত, 11 স্কোর করে। ঠিক আছে, এখানে কারা বেশি আছে, জনসংখ্যা হচ্ছে 5 জন আছে 7 করে করেছে, সুতরাং এখানে স্কোরটা কার সাপেক্ষে, এর সাপেক্ষে এটা, তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে 7। ঠিক আছে, এই 7 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা সত্য মিথ্যাতে যাব। এখানেই আছে জায়গা, সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কী দেওয়া আছে, প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে সত্য মিথ্যার একটা, মানে 3-এর দাগের 1, 3-এর দাগের 1-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%। এখানে কি জিজ্ঞেস করেছে, সুদটা পয়সাতে জিজ্ঞেস করেছে, তাহলে সুদটা টাকায় দেওয়া আছে, সুদটা আছে, সুদ এখানে মোট কথা হচ্ছে আসলের উপর নির্ভরশীল করছে। এখানে টাকা দিয়ে আছে, আসলটা হচ্ছে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে সরল সুদের হার 10%। তাহলে এইখানে আসলের উপর নির্ভরশীল করছে সুদটা। এখানে আসল তো নেই, মোট কথা হচ্ছে আসল নেই, আর আসলের উপরেই ডিপেন্ড করছে সুদটা কি পাওয়া যাবে। আর একদিনের সুদ, এবং এখানে হচ্ছে একদিনে এবং মাসিক সরল সুদের হার দেওয়া আছে। একদিনে কখনোই সুদ বার করানো যাবে না, কত তা সঠিক বলা সম্ভব নয়। একদিনে সুদ বলা সম্ভব নয়, বলা অসম্ভব। ঠিক আছে, তার জন্য এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমত কাজটা কি না, এখানে যেটা বলছে যেটা হচ্ছে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%, মাসিক সরল সুদ। এখানে যে টাকাটা দেওয়া মানে মূলধন যেটা আছে সেই মূলধনটা দেওয়া নেই, তাহলে মূলধনের উপর ডিপেন্ড করছে সুদটা কত হবে, কিন্তু সেখানে আসলের টাই দেওয়া নেই এবং সুদটা পয়সাতে জিজ্ঞেস করেছে। আর একটা কী কন্ডিশন, আর একটা বলছি এখানে যে সুদটা পাওয়া যাবে সেটা হচ্ছে একদিনে কত সুদ হবে। একদিনে কখনোই কোনো সুদটা প্রপার বের করানো যায় না, এখানে যেহেতু এই মাসিক সরল সুদ দেওয়া আছে আর দিনের সূত্র, তার জন্য, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে প্রথমেরটা হচ্ছে মিথ্যা। এবারে 2 নম্বর, তাহলে 1 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর দেখা যাক কী এসছে। 2 নম্বর দেওয়া আছে যেটা, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব বীজ একটি বাস্তব অপরটি বাস্তব নয়। তাহলে দ্বিঘাত সমীকরণে কখনোই হয় দুটোই বাস্তব হবে, হয় দুটোই অবাস্তব হবে, কখনোই এই অবাস্তব বীজ অর্থাৎ বাস্তব বীজ নয়, অপরটি বাস্তব বীজ নয়, কখনোই একা থাকতে পারে না। ঠিক আছে, বাস্তব এবং অবাস্তব একটা থাকতে পারে না কখনোই, মানে বাস্তব হয় দুটোই থাকবে অথবা অবাস্তব হলেও দুটো থাকবে, কারণ অবাস্তবগুলো কখনো একা থাকে না, সুতরাং এটাও মিথ্যা। 3 নম্বর হচ্ছে কি, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি মানে অবশ্যই সর্বসম হবে। এবার হচ্ছে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান, সবসময় অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবেই, সেটা বৃত্ত ছোট হোক বড় হোক তাতে যায় আসে নাই। ভিন্ন বৃত্তের বলা আছে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে না, কারণ এখানে ব্যাসার্ধগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ আলাদা, তার জন্য সর্বসম হবে না, সুতরাং এটাও মিথ্যা। 3 নম্বর মিথ্যা। এবারে 4 নম্বর,
লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ না, যে কোনো বিন্দুতে না, সে কেন্দ্র দিয়ে যাবে এবং কোনো একটা লম্ববৃত্তাকার কী দিয়ে আছে, শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুটা দেখতে এরকম। তো এটা সবসময় এটা এই শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে নয়, সেটা হচ্ছে তার মধ্যবর্তী ইয়াতে ছেদ করবে। সুতরাং এটা কত নম্বর? 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে মিথ্যা। 5 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্ম কোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য বড় হবে ভূমির দৈর্ঘ্যর হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। দেখা যাক সাইন, এই যে থিটার মানটা, এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরটার জন্য ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে ট্যান 30 ডিগ্রি করেছি, এটা মানে এটা কত হবে? 1/√3। তাহলে উপরের মানটা কি হচ্ছে? ছোট, লম্বটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলেছে লম্বটা বড়, সুতরাং এটাও সত্য হয়ে যাবে, ঠিক আছে, এটা সত্য হয়ে যাবে। লম্বটা বড়, এটা 30 ডিগ্রি হতে পারে না বলেছে, সুতরাং এটা সত্য হবে, যেহেতু লম্বটা এখানে ছোট হয়ে যাচ্ছে, হয়েছে। এবারে 6 নম্বর, রাশিবিজ্ঞানে সামেশন FI সমান n, n হচ্ছে মোট পরিসংখ্যার যতগুলো পরিসংখ্যা থাকবে তার সমষ্টি, এটা সত্য, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব, এগুলো কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপরে চলে যাব 2 নম্বর দাগের অঙ্কগুলো। 2 মার্ক 2 এর অর্থাৎ 4 দাগের অঙ্ক, এটা হচ্ছে 4 দাগের অঙ্ক হবে। 1 দাগের অঙ্কটি কী দেওয়া আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1000 টাকার ধার নেয় 2.5 বছরের পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? তাহলে আমরা প্রথম যে অংশটা করি, প্রথম অংশ কাজ করি। আসল P সমান হাজার টাকা, সুদের হার সমান 10%, আর সময় এখানে দুটো পার্টে করি, সময় n সমান হচ্ছে 2 বছর। তাহলে এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধিটা পাওয়া যাবে, সমান P × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। P হচ্ছে 1 2 3 1 + 10/100 হোল টু দি পাওয়ার স্কোয়ার, সমান হচ্ছে 1 2 3, এখানে হচ্ছে 1 + 1/10 তার হোল স্কোয়ার, সমান হচ্ছে 1 2 3 গুণিত এইটা হচ্ছে সমান হচ্ছে 1 2 3 গুণিত 121/100, দুটো ক্যান্সেল, 121 10, 2100 আর একটা শূন্য হবে। এটা আমাদের কত আছে? একটা করে শূন্য ছিল বেশি, 4টা করে শূন্য ছিল, তাহলে 4টা করে শূন্য হলে এইখানেও 4টা, এখানে একটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই টাকাটা আর একটা দ্বিতীয় অংশটা করি। দ্বিতীয় অংশ কি না, আসল P সমান তখন এই টাকাটা হবে, এই টাকাটা হয়ে যাবে 121, দুটো শূন্য টাকা, এবং r সমান 10%-ই থাকবে, আর n সমান এখানে 1.5 বছর হবে, ঠিক আছে। তাহলে I সমান হচ্ছে PTR/100, তাহলে P হচ্ছে গুণিত T হচ্ছে এটা T 1 আর 2 গুণিত 10/100, দুটো ক্যান্সেল, 5 2 10, এটা 5 করে 5, 5 বারে 60, এটা সুদ, এতএব সুদ আসল শোধ করতে হবে, সুদ আসল, এইবারে সুদ প্লাস আসল, এটা হয়ে যাবে অ্যান্সার। সমান আসল ছিল 12,100 প্লাস 605 সমান হচ্ছে
12,705 টাকা। এইটা হয়ে যাবে সুদ প্লাস আসল। ঠিক আছে, এরপরে 2-এর দাগের অঙ্ক, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপর 2-এর দাগের অঙ্ক, 2 নম্বর দাগের 2 নম্বর দাগে যে অঙ্কটি দেওয়া আছে, রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নেয়। তখন রহিম কী করলো? 3,000 টাকা যুক্ত করেছে। তাহলে রামের মোট মূলধন লিখলে হবে, রামের মোট মূলধন সমান প্রথমে কত টাকা দিয়েছে? 5,000 টাকা, সেটা 6 মাস খাটছি, প্লাস এই 5,000 টাকা থেকেও কী করছে? 3,000 টাকা তুলে নিয়েছে, তুলে নিয়ে বাকি টাকাটা 6 মাস খাটবে। তাহলে 5 × 6 = 30, প্লাস এটা বিয়োগ করলে হচ্ছে 20, 6 × 3 = 12, তাহলে কত হয়? 42,000 টাকা। তাহলে 42,000 টাকা রামের মোট মূলধন। এবারে রহিমের মোট মূলধন কত হবে? রহিমের মোট মূলধন, সে 2,000 টাকা জমা দিয়েছিল, 6 মাস খাটাইছে, 6 মাস খাটাচ্ছে, তারপরে 2,000 টাকাটার সঙ্গে কত অ্যাড করছে? অ্যাড করছে সে 3,000 টাকা, সেটাও কত মাস খাটবে? সেটা 6 মাস খাটবে, 6 × 3 = 12, তাহলে 12,000 প্লাস 5 × 6 = 30, 30,000, তাহলে কত হয়? 42,000। এতে মূলধনের অনুপাতটা কত পাওয়া যাচ্ছে? অতএব মূলধনের অনুপাত সমান হচ্ছে 42 সমান হচ্ছে 1:1, মূলধনের অনুপাত 1:1। তাহলে মূলধনের অনুপাত পাওয়া গেল 1:1। তাহলে আমরা ধরছি মোট লাভ সমান হচ্ছে x টাকা। তাহলে শর্তানুযায়ী x গুণিত 1/2 যোগ করলে 2 সমান, মানে এখানে কে লাভটা পাইছে? রাম, 800 টাকা, বা x সমান 8 × 2 = 16, 1,600 টাকা, অর্থাৎ মোট লাভ হচ্ছে 1,600 টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এইখানে করছি, 3 নম্বর। 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, a:b সমানুপাতি c:d হলে দেখাও যে a - b b সমানুপাত c - d d। এটা দেখাতে হবে। তাহলে যেটা দেওয়া আছে a:b সমানুপাত c:d, এখান থেকে আমরা লিখতে পারি a/b সমান হচ্ছে c/d। এখন এক কাজ করা যাক, প্রমাণটা করার জন্য a/b - 1 সমান হচ্ছে c/d - 1 করতে পারি। তাহলে a - b/b সমান হচ্ছে c - d/d। তাহলে এটাকে আমরা এখন যদি অনুপাতে লিখি, a - b অনুপাত b সমানুপাত c - d অনুপাত d। এটাই তো প্রমাণিত। ঠিক আছে, এবারে 4-এর দাগের কোশ্চেন। 4-এর দাগের অঙ্ক, 4 যদি আলফা কিউব প্লাস বিটা কিউব সমান বি কিউব মাইনাস 2abc/a কিউব হয়, তবে দেখাও যে x² মাইনাস bx প্লাস c = 0। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা বিটা। আমরা ধরে নিচ্ছি যে এটার বীজটা ধরে নিচ্ছি যে আলফা বিটা বীজ আছে, তাহলে বিপরীতটা সত্য করলেই হবে। a x² মাইনাস bx প্লাস c = 0 এর বীজ আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস অফ মাইনাস b/a মানে হচ্ছে b/a, আর গুণফলটা আলফা বিটা কত হয়? c/a। এটা হচ্ছে গুণফল। তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলাটা করা যাক। a কিউব প্লাস b কিউব, অতএব a কিউব বলছি আলফা টু দি পাওয়ার 3 প্লাস বিটা টু দি পাওয়ার 3 সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা সমান লিখতেই পারি
বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ ইন্টু বি বাই এ। এখানে পাওয়া গেল বি কিউব বাই এ কিউব মাইনাস সি ইন্টু বি 3 ইন্টু এটা স্কোয়ার। তাহলে বি এ কিউব যদি লসাগু করে দেওয়া হয় তাহলে বি কিউব মাইনাস 3abc এটা। এখন আমি দেখছি যে এখান থেকে আমরা যদি বীজ দুটো ধরি আলফা বিটা তাহলে এটা পাচ্ছি, এবং এর সঙ্গে দেখছি আগেরটার সমান হচ্ছে। তাহলে কি করব না, অতএব এটা হচ্ছে আগেরটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এক ও প্রদত্ত আলফা টু দি পাওয়ার 3 প্লাস বিটা টু দি পাওয়ার 3 সমান হচ্ছে বি কিউব মাইনাস 3abc বাই এ কিউব একেই। অতএব এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, এরপরে 5 দাগের কোশ্চেন চলে যাই। 5 নম্বর বলছে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ নির্দিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তারপরেই কেন্দ্রগামী। ঠিক আছে, বৃত্তটির তার পরিকেন্দ্রগামী, বৃত্তটি একটি পরিকেন্দ্রগামী। ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। তাহলে এখানে একটা 60 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণ কত? একটি কোণ 60 ডিগ্রি, অপর দুটি কোণ একটা হচ্ছে অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তো একটা হচ্ছে 90 ডিগ্রি হবে আর একটা ও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, পরিদিষ্ট কোণ 60 ডিগ্রি। এখন পরিদিষ্ট কোণ 60 ডিগ্রি হলে পরিকেন্দ্র কোণ বা কেন্দ্রস্থ কোণ হলে পরিকেন্দ্র কোণ সমান হচ্ছে 2 গুণিত 60 মানে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হলো? 120 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার 120 ডিগ্রি। বুঝেছি? এরপরে 6 দাগের অঙ্ক। 6 দাগের কী দেওয়া আছে? 6টা এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো যেখানে এটা পজিটিভ। 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ, মানে শর্তটা দেওয়া আছে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, ধরে পিথাগোরাসের উপপাদ্য একটা প্রয়োগ হয়, পিথাগোরাসের উপপাদ্য একটি প্রয়োগ হয়। ধরে পিথাগোরাসের ত্রয়ীগুলি হলো পিথাগোরাসের কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে অতিভুজ কত হবে? হচ্ছে বড়টা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাহুগুলো পাওয়া গেল এইটা। সুতরাং কি জিজ্ঞেস করছে? 5 নম্বর হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো। অতএব 3টি বাহু হলো, অতএব ত্রিভুজের 3টি বাহু হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab আর হচ্ছে স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, এটা। এবারে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটাতে দেওয়া আছে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এবং পি ও কিউ বিন্দুগুলি বিন্দুগামী দুটি সরাকা একটি বৃত্তকে যথাক্রমে এ বি বিন্দুতে ও দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সিডি বিন্দুতে ছেদ করে, সিডি বিন্দুতে ছেদ করছে। ছেদ করে এটাও নয়, ছেদ করে তা করছে, তাহলে কোণ পি এ বি সমান 80 ডিগ্রি হলে কোণ পি সি এর বৃত্তীয় মান কত? আমরা এইখানেই করি, দুটি বৃত্ত এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এই দিয়ে একটা বিন্দু গেছে, সরলরেখা গেছে, এটা হচ্ছে এ বিন্দুতে, এটা দিয়ে একটা সরলরেখা গেছে, এটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে, তারপর এটা হচ্ছে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে, এরকমভাবে গেছে। এটাকে যদি টাচ করে দেওয়া হয় পি কি হবে? তাহলে কোণ পি এ বি সমান হচ্ছে 80 ডিগ্রি, কোণ পি এ বি সমান 80 ডিগ্রি, পি এ বি সমান 80 ডিগ্রি। এখানে আমরা বলতে পারি যেহেতু কোণ কি আছে, পি পি এ বি কিউ সমবৃত্তস্থ, যেহেতু পি এ বি কিউ সমবৃত্তস্থ, এত কোণগুলো কি হবে না, বিপরীত কোণগুলো বৃত্তস্থ কোণ হবে। তাহলে হচ্ছে কোণ পি এ বি প্লাস কোণ পি কিউ বি সমান হচ্ছে 180 ডিগ্রি, মানে হচ্ছে 80 প্লাস কোণ পি কিউ বি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ পি কিউ বি সমান হচ্ছে 180 মাইনাস 80 সমান হচ্ছে 100 ডিগ্রি। সুতরাং এই কোণটা, এইটা 80 দেওয়া ছিল, এই কোণটা 100 হলো, ঠিক আছে। এখন আমরা একটা ফর্মুলা জানি, যে এটা কি ফর্মুলা জানি, এখানে লিখছি, এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ ডি সি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ একশো, অতএব অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ, কোণ পিসিডি, পিসিডি কি হয়, তার সঙ্গে সমান হয়ে যায়, ঠিক আছে, এত ডিগ্রি। অতএব এর বৃত্তীয় মান সমান হচ্ছে 100 গুণিত পাই বাই 180, ক্যান্সেল 9 দুগুণে 18, 5 দুগুণে 10 সমান হচ্ছে 5 পাই বাই 9। অ্যান্সার হয়ে যাবে 5 পাই বাই 9, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে আমরা চলে যাই পরের অঙ্কগুলোতে। এটা গেল 8 নম্বর, তাহলে এবারে 7 নম্বর গেছে, 8 নম্বরের অঙ্কটা করা হবে। 8 নম্বরে কী দিয়ে আছে, কোনো বৃত্তাকার শঙ্কুর, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত 2:1। তাহলে আমরা ধরি উচ্চতা, শঙ্কুর উচ্চতা এই সমান 2x একক, ব্যাসার্ধ আর সমান হচ্ছে x একক, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা জানি, পাই আর এল বর্গ একক। তাহলে হচ্ছে পাই আর এল হচ্ছে, আর এর মান হচ্ছে এক্স, এল হচ্ছে √,
এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক সমান হচ্ছে পাই এক্স ইন্টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, আর এইচের মানটা বসাতে হবে এখানে। এইচের মান হচ্ছে 2x তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বর্গ একক পাই এক্স ইন্টু রুট ওভার অফ 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে পাই এক্স ইন্টু 5x স্কোয়ার রুট দিয়ে তাহলে হচ্ছে পাই এক্স ইন্টু এক্স রুট 5 মানে হচ্ছে পাই এক্স স্কোয়ার গুণিত রুট 5। তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত গুণ? অতএব ভূমির ক্ষেত্রফলের কত গুণ? 5 গুণ। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে 9 নম্বর, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার এবং একটি ঘনাকার বাক্সের মধ্যে আয়তঘনাকার বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতা 7 গুণ ও 3 গুণ। তাহলে বলছে সবচেয়ে বেশি কয়টি ঘনাকার বাক্স আয়তঘনাকার বাক্সে রাখা যাবে। তাহলে আমরা ধরি ঘনকের বাহু সমান x একক, অতএব ঘনকের উচ্চতা সমান হচ্ছে ঘনকের উচ্চতা সমান x একক। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তন, অতএব ঘনকের আয়তন সমান ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন হচ্ছে x কিউব ঘন একক, আর আয়তঘনের দৈর্ঘ্য সমান কত? উচ্চতার কত গুণ? 7 গুণ, তাহলে 7x একক। প্রস্থ সমান হচ্ছে 3x একক, উচ্চতা x একক। তাহলে আয়তঘনের আয়তন 7x ইন্টু 3x ইন্টু x 3 7 21 x কিউব ঘন একক। অতএব ঘনকের সংখ্যা সমান ঘনকের সংখ্যা কি হয়? সমান কার মধ্যে রাখা হবে? হচ্ছে আয়তঘনের মধ্যে, তাহলে ওটা যত আয়তন হবে সেটা বাই ঘনকের আয়তন এক্স কিউব ক্যান্সেল, অর্থাৎ 21টি। তাহলে ঘনকের সংখ্যা হবে 21টি। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে কি 10 নম্বর, a equal to b মানে a equal to b cos মানে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এখান থেকে লিখতে পারি a বাই b, এটা হচ্ছে 1 নম্বর। এটা সব থেকে সোজা ছিল, দুটোকে বর্গ করে যোগ করে দিলে হয়ে যাবে। দুটোকে বর্গ করে যোগ করে দিলে সব থেকে সোজা। ঠিক আছে, তাহলে বর্গ করে পাই, এটা এক কাজ করা যাক, এটা পরে লিখছি। এবং আরেকটা কত আছে, সি সমান ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু সি বাই ডি। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 ও 2 নংকে বর্গ করে যোগ করে পাই। ঠিক আছে, তাহলে বর্গ করে যোগ করলে হবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে যেটা পাওয়া যাবে এটা লিখলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান হচ্ছে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার।
এটার সঙ্গে এটা ক্যান্সেল, অর্থাৎ দুটো দুটো আছে, তাহলে দুটো সাইন স্কোয়ার মানে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইমপ্লাই দ্যাট এটার মান তো 1, 2 ইন্টু 1 মানে 1, 2 ইন্টু 1 মানে 2, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 2। এটা হচ্ছে থিটা বর্জিত মান। কি বলেছিল? থিটা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, এইটা হয়ে গেল থিটা বর্জিত সম্পর্ক। ওকে, এর পরের অঙ্ক যে অঙ্কটি আছে সেটা চলে যাই। এরপরে হচ্ছে কি 11 নম্বর দাগের অঙ্ক। 11টা কি দেওয়া আছে? 11টা দেওয়া আছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে দেখাতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যে একটা করি, এটা হচ্ছে আলফা করছি, আলফা। এই কোণটি হচ্ছে, এটার উচ্চতা হচ্ছে আমরা ধরেছি এইচ আর L1, উচ্চতা সেম। উচ্চতা যে কোনো সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ ছায়ার দৈর্ঘ্য এবং উন্নতি কোণটা, ছায়ার দৈর্ঘ্য উন্নতি কোণ মানে ছায়ার দৈর্ঘ্যটা, ছায়ার মানে যে স্তম্ভটা সেটা সেম থাকবে। তাহলে আমরা ধরছি প্রথমে উচ্চতা সমান এইচ, ছায়ার দৈর্ঘ্য L1, আরেকটা ধরছি আমরা আলফা 1 আলফা 2, এবং সূক্ষ্মকোণ দুটি আলফা 1 ও আলফা 2। এখানে কোনটা বড় হবে? না, আমাদের এখানে আলফা লেস দেন আলফা 2, আলফা 2টা বড়। এই দুটি সূক্ষ্মকোণ ধরে নিয়েছি। ঠিক আছে, এতএব টেন আলফা 1 সাপেক্ষ করছি, কি হয় ন এইচ বাই L1। তাহলে L1 সমান কত হবে? এইচ বাই 10 আলফা 1, এবং আরেকটার ক্ষেত্রে কত হবে? 10 আলফা 2 সমান এইচ বাই উচ্চতা, ছায়ার দৈর্ঘ্যটা এখানে L2 ধরছি, ছায়ার দৈর্ঘ্য L2 ছায়ার দৈর্ঘ্য ধরেছি। ঠিক আছে, তাহলে L2 সমান কত হবে? এইচ বাই 10 আলফা 2। ঠিক আছে, যেহেতু 10 আলফা 1 লেস দেন 10 আলফা 2, এতএব এইচ বাই 10 আলফা 1 গ্রেটার দেন এইচ বাই 10 আলফা 2। এখান থেকে আমরা বলতেই পারি এটা L1 গ্রেটার দেন L2। তাহলে দেখা গেল, সুতরাং কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য কমলে কোনো কি হচ্ছে, কোন বাড়লে মানে কোনো বস্তুর মানে এটা এইভাবে লেখা যাবে না, কোন বাড়লে, সুতরাং কোন বাড়লে ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে? ছায়ার দৈর্ঘ্য কমে যায়। সুতরাং বিপরীত সম্পর্ক, এটাই প্রমাণিত। ঠিক আছে, এটা বিপরীত সম্পর্ক পাওয়া গেল। এরপরে 12 দাগের অঙ্কটা। এখানে 12 দাগের যে পরিসংখ্যা বিভাজন দিয়েছে মধ্যমা, আমরা জানি এটা। তাহলে কি জানি? মধ্যমা L1 প্লাস n/2 মাইনাস CF বাই F গোটাটার সঙ্গে ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L1 সমান 14.5 এবং এই সমান হচ্ছে 5,
আর CF সমান হচ্ছে 16, F সমান হচ্ছে তোর 8। ঠিক আছে, তাহলে এখান থেকে শ্রেণী সীমানা, তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা 5 আছে, 5 যোগ হবে, তাহলে হচ্ছে এটা থেকে এর সঙ্গে 5 যোগ করলে 19.5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য, এটা হয়ে গেল শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী সীমানা। ঠিক আছে, একটা পাওয়া গেল শ্রেণী সীমানা। এরপরে পরিসংখ্যা, পরিসংখ্যা F, F কত দিয়ে আছে 8, তাহলে 8 পাওয়া গেল। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কত, ক্রমযৌগিক পরিসংখ্যা CFটা উপরে আছে আর নিচে আছে 8, মানে 8 যোগ করে দিলেই হবে 24। ঠিক আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে গেল 24। ঠিক আছে, এইগুলো আমাদের পরের যে সেট, অর্থাৎ 2 নম্বর সেটটা 53, 54, 55 পেজের MCQ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 নম্বর মার্কের যে কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার কমপ্লিট। এরপরে পরের ভিডিওতে আমরা পরের সেটটি নিয়ে আলোচনা করব।